ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশনের উপপ্রধান আলেকজান্ডার কার্পভ গতকাল এই খবর জানায়। এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে সন্ত্রাসীদের অবস্থানের তথ্য নিয়ে রাশিয়ার বিমান বাহিনী কয়েকটি জঙ্গি বিমান এই হামলায় অংশ নেয়। তিনি জানান, অভিযানের সময় 2টি গোপন আস্তানা, হেভি মেশিনগান বসানো 24টি পিকআপ এবং প্রায় 500 কেজি গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। কার্পভ বলেন, সিরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ শহরগুলো অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসীরা হামলার গোপন মহড়া দিচ্ছিল। আগামী 26 মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গোলযোগপূর্ণ অবস্থা থেকে স্থিতিশীলতার দিকে ফিরতে এই নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবার নজর এখন এই নির্বাচনের দিকে। ভারতের লাদাখ সীমান্তে ফের উত্তেজনা বাড়ছে। সম্প্রতি ওয়েস্টার্ন থিয়েটারে 17,000 ফিট উচ্চতায় অত্যাধুনিক রকেট লঞ্চার মোতায়েন করেছে চীন। চীনের সেনাবাহিনীর অফিসিয়াল সংবাদপত্রের বলাতে হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 মিটার উচ্চতায় রকেট লঞ্চারটি জিনজিয়াংয়ের উইঘুর অটোনমাস রিজিয়নে মোতায়েন করা হয়েছে। তবে সেই রকেট লঞ্চারের নির্দিষ্ট অবস্থান জানা যায়নি। বরফে ঢাকা পাহাড়ে এই অধ্যুষিত রকেট লঞ্চারটি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। নতুন রকেট লঞ্চারটি 2019 সালে চীনা সেনায় অন্তর্ভুক্ত করা হয়। সাউথ চায়না পোস্ট জানিয়েছে, মোতায়েন করা রকেট লঞ্চারের রেঞ্জ জানা না গেলেও এটি নিশ্চিত যে এটি নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে সক্ষম। এ প্রসঙ্গে চীনা সেনাবাহিনীর সাবেক প্রশিক্ষক সং জংবিং বলেন, এই লঞ্চারের অন্ততপক্ষে 300 মিলিমিটারের রকেট ধারণের ক্ষমতা থাকা উচিত এবং অন্তত পক্ষে 100 কিলোমিটার দূরে টার্গেটে আঘাত হানার ক্ষমতা থাকা উচিত। এদিকে এমন পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় সেনাও তৎপরতা বাড়িয়েছে। উল্লেখ্য, চীনের এই রকেট লঞ্চার মোতায়েন খবর এমন দিনে প্রকাশিত হলো যেদিন ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি চীনা থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথোপকথনে বলেন, পারস্পরিক সম্মান প্রদানের মাধ্যমে সীমান্তে দুই দেশের শান্তি ফেরানো উচিত। সৌদি আরবের পরমাণু কর্মসূচি যাতে এগিয়ে না যেতে পারে সেজন্য মার্কিন কংগ্রেসের একটি বিল আনা হচ্ছে। এর মধ্যে বিলের খসড়া তৈরি হয়েছে। মার্কিন আইন প্রণেতারা মনে করেন, সৌদি পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করা। এজন্য সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করছে বলে সন্দেহ করা হয়। সৌদি আরবের সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরি প্রতিহত করতে সিনেটর এডওয়ার্ড মার্কি ও জেফারসন কার্কলি খসড়া বিল জমা দিয়েছেন। সঙ্গে রয়েছেন কংগ্রেসম্যান টেড লিউ ও জোয়াকিন ক্যানসো। যদি এই বিল পাশ হয় তাহলে মার্কিন প্রেসিডেন্টকে সেসব দেশ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করবে যারা সৌদি আরবকে স্পর্শকাতর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়েছে। পাশাপাশি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিও বন্ধ করতে হবে। 2020 সালে আগস্ট মাসে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চীনের সহায়তায় সৌদি আরব আল উলা শহরে পরমাণু স্থাপনা প্রতিষ্ঠা করেছে। উল্লেখ্য, বেজিংয়ের সঙ্গে রিয়াদের 2012 ও 2017 সালে পরমাণু শক্তিচালিত একাধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়। এর মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করেছে যাতে 2.8 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। মিয়ানমারের ক্ষমতা দখলকারী 10 সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে সামরিক বাহিনীর মালিকানাধীন 2টি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থান এবং বিক্ষোভকারীদের উপর রক্তক্ষয়ী নিপীড়নের কারণে এটাই সবচেয়ে কঠোর পদক্ষেপ। সোমবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 1 ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের শাসন নিজের হাতে নিয়ে নেন টাটমাদাও বা বারবির সেনা। স্টেট কাউন্সিলের অং সাং সুচি সহ আটক করা হয় নির্বাচিত সরকারের শীর্ষ কর্মকর্তাদের। এরপর থেকে দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। পাল্টা অভিযান শুরু করেছে সেনাবাহিনী। বাড়ছে মিয়ানমারে গৃহযুদ্ধের আশঙ্কা। সোমবার মিয়ানমারের সেনা কর্মকর্তা ও তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো বলেছে, এরা সকলেই মিয়ানমারে গণতন্ত্র এবং আইনের শাসন উপেক্ষার জন্য দায়ী। নিষেধাজ্ঞার মাধ্যমে সম্পত্তি জব্দ এবং ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ক্ষমতা দখলের পর গঠন করা মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল দেশটিতে গণতন্ত্র এবং আইনি শাসন উপেক্ষা করায় দায়ী। ইউর বিবৃতিতে বলা হয়, এসএসির নিয়ন্ত্রণে থাকা সামরিক বাহিনী এবং কর্তৃপক্ষ 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন, বেসামরিক মানুষ এবং নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যায় জড়িত। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়া মিয়ানমারের 9 সেনা কর্মকর্তা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের সদস্য। বাকি একজন হলেন তথ্যমন্ত্রী উ চিন নাইং। এছাড়া সেনাবাহিনীর মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত বাণিজ্যিক প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস পাবলিক কোম্পানি লিমিটেড এবং মিয়ানমার ইকোনমিক কর্পোরেশন লিমিটেডের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ মিয়ানমারের সেনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলীয় প্রচারে দফায় দফায় রাজ্যটি সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থেকে যেরকম ঘন ঘন তারা রাজ্যটিতে নির্বাচনী প্রচারণায় গেছেন তা নজিরবিহীন। করোনা পরিস্থিতির বিবেচনায় রাজনৈতিক দলগুলো একে একে গণকর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যতিক্রম শুধুমাত্র বিজেপি।
মোদি শাহ নাড্ডাদের রাজ্যটি সফর এবং সেখানে জনসভার কর্মসূচি অব্যাহত রয়েছে। সারা দেশে যখন কোভিড সংক্রমণের দ্বিতীয় দফার ঢেউ আছড়ে পড়ছে, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ থেকে বারবার জরুরি সাহায্য চেয়ে বার্তা গেছে প্রধানমন্ত্রী দফতরে। প্রতিবারই শুনতে হয়েছে দেশের সরকার প্রধান পশ্চিমবঙ্গের ভোট নিয়ে খুব ব্যস্ত। তিনি প্রচারের দায়িত্ব থেকে ফুরসত পেলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের অবধারিতভাবেই মনে পড়ে যাচ্ছে গুজরাট দাঙ্গার পর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই ঐতিহাসিক উক্তির কথা। নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। মুসলিম জনগোষ্ঠীকে প্রশাসনিক নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কার্যত রাজ্য সরকারকে ভৎসনা করে বাজপেয়ী নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দিয়েছিলেন প্রজা পালনের রাজধর্মের কথা। প্রশ্ন উঠেছে, এখনও নিজের দলের রাজনৈতিক দায়কে গুরুত্ব দিয়ে প্রশাসনিক দায়িত্বকে কি অস্বীকার করছে মোদী? ভারতের সংবিধান কি বলে এই বিষয়ে? প্রধানমন্ত্রী প্রচারে ব্যস্ত হলে কোভিড নিয়ন্ত্রণের আর্জিতে কান দিতে পারছে না, এই ব্যাপারে আইন কি বলে? বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ বলেন, আইন নির্দিষ্ট করে কিছুই বলে না। আপনি কেমন মানুষ, কোনটাকে গুরুত্ব দেবেন, প্রাধান্য দেবেন, তার উপরই সবকিছু নির্ভর করে। কিন্তু এই প্রধানমন্ত্রী এই সরকারের কাছ থেকে সেরকম কিছু প্রত্যাশা না করাই ভালো। প্রধানমন্ত্রী যদি ভাবেন পশ্চিমবঙ্গে যে করেই হোক জিততে হবে, সেটাই তার প্রায়োরিটি, তাহলে কিছুই করার নেই। অথচ যে রাজ্যে মোদি বা বিজেপির অন্যান্য নেতারা নিয়মিত প্রচারে যাচ্ছেন, সেখানকার অবস্থা সত্যিই সঙ্গীন। সংক্রমণ হিসাবে রাজ্যের শীর্ষে আছে কলকাতা। সেখানে কোভিড হাসপাতালগুলো প্রায় ভর্তি, কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের যোগানে টান পড়েছে। এমনকি কোভিড রোগীদের চিকিৎসা করতে যে ওষুধগুলো প্রয়োজন তার মজুতেও টান পড়েছে। আড়ালে শুরু হয়ে গেছে ওষুধের কালোবাজারি এবং কার্যত যথেচ্ছাচার হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে করোনা ছাড়িয়ে দেওয়ার জন্য বিজেপিকে অভিযুক্ত করেছেন। মমতার অভিযোগ, ভোটে জেতার জন্য অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক বহিরাগত ঢুকে পড়েছে, আর তাদের মধ্যেই রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির সামরিক বাহিনীর সাবেক জেনারেলদের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আগামী 18 জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক কয়েকজন জেনারেলদের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশের পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানান তিনি। সোমবার মধ্যপ্রাচ্য বিষয়ে সংবাদদাতা মিডল ইস্ট মনিটরে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রেসিডেন্ট রুহানি আহ্বানে বলেন, আমাদের সামরিক বাহিনীর দায়িত্ব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, সাথে সাথে রাজনীতির সাথেও যুক্ত না থাকাও তাদের দায়িত্ব। তিনি আরও বলেন, সামরিক বাহিনীর সদস্যদের মিশন হচ্ছে জাতির সার্বভৌমত্ব ও জনগণের নির্বাচিত সরকারকে সুরক্ষা দেওয়া। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সামরিক বাহিনীর বেশ কয়েকজন সাবেক কর্মকর্তার প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশে উদ্বিগ্ন প্রেসিডেন্ট হাসান রুহানির নেতৃত্বাধীন সংস্কারপন্থী জোট। এর মাধ্যমে ভবিষ্যতে দেশটি সামরিক সরকারের অধীনে পরিচালিত হতে পারে বলে শঙ্কা করছেন তারা। অবশ্য ইরানের নির্বাচনে দেশটি সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কোনো সাংবিধানিক বিধিনিষেধ নেই। শুধু সামরিক বাহিনীতে দায়িত্বরত অবস্থায় কোনো সদস্যের দেশটিতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। ইরানের ইসলামপন্থী রাজনৈতিক জোট এই বছরের নির্বাচনে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে বাছাই করেনি। 2 দফা দায়িত্ব পালনের কারণে ইরানের নির্বাচনী আইন অনুযায়ী প্রেসিডেন্ট রুহানি টানা তৃতীয়বার আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অস্ট্রেলিয়া থেকে স্বাধীনভাবে দেশে ফিরতে শুরু করেছে নিউজিল্যান্ডের বাসিন্দারা। গত 12 এপ্রিল 2 দেশের মধ্যে ভ্রমণ উন্মুক্ত হয়, যেটাকে ট্রাভেল বাবল বলা হচ্ছে। এদিকে সোমবার অকল্যান্ডের মিয়ানমারের বিমানবন্দরে এক কর্মীর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। এতে অস্ট্রেলিয়া আবার কোয়ারেন্টাইন ফ্রি বা অবাধ ভ্রমণের আদেশ স্থগিত করে দেয় কিনা তা নিয়ে সংশয় রয়েছে নিউজিল্যান্ড। তারপরও নিউজিল্যান্ডের আশা 2 দেশের মধ্যে চালু হওয়া ট্রাভেল বাবল অব্যাহত থাকবে, অর্থাৎ করোনা মহামারীর মধ্যেও অস্ট্রেলিয়া কোয়ারেন্টাইন ফ্রি ভ্রমণের আদেশ স্থগিত করবে না। করোনা ভাইরাস মহামারী শুরু হলে 2020 সালের মার্চে সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে 2 দেশ। গত অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বেশিরভাগ ভ্রমণকারী কোয়ারেন্টাইন ছাড়াই অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্য প্রবেশ করতে পারছিলেন। সীমান্ত বন্ধের 1 বছরেরও বেশি সময় পর ট্রাভেল বাবল চালু করল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেন, আমরা উভয় পক্ষই সীমান্ত খুলে দিয়েছে। আমরা জানতাম অবশ্যই 2 দেশের সীমান্ত সংযুক্ত থাকবে। আমরা একসঙ্গে একটা যাত্রায় অংশ হতে চলেছি। আমি মনে করি অস্ট্রেলিয়া এটা গ্রহণ করবে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের অস্ট্রেলিয়ান সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল। ট্রাভেল বাবল স্থগিত করা হবে এমন কোনো ইঙ্গিত তাদের পক্ষ থেকে পাওয়া যায়নি। তিনি আর বলেন, করোনা পজিটিভ আসা অকল্যান্ডের বিমানবন্দরের এক কর্মী টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন। বিভিন্ন দেশ থেকে আসা বিমান পরিষ্কার করতেন তিনি। গত 12 এপ্রিলের পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে, কিন্তু সোমবার রুটিন পরীক্ষার অংশ হিসেবে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রিপাবলিকান দলের নেতা আর মিশেল ওবামা ডেমোক্রেটিক পার্টির নেতা বারাক ওবামার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি। দলীয় পরিচয়ে দুজনের অবস্থান 2 প্রান্তে হলেও রাজনীতির বাইরে তাদের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বসুলভ। বিভিন্ন অনুষ্ঠানে তার নমুনাও দেখা গেছে একাধিকবার। কিন্তু বিপরীত দলের 2 সমর্থকের এ ধরনের বন্ধুত্ব মেনে নিতে পারেনি অনেক মার্কিনই। এ নিয়ে তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা দেখে স্তম্ভিত হয়ে গেছেন জর্জ বুশ।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস সানডে মর্নিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিশেল ওবামা আর আমি যে বন্ধু হতে পারি তাতে মার্কিন জনগণ খুবই আশ্চর্যান্বিত হয়েছে। তিনি বলেন, মার্কিনিরা তাদের চিন্তায় এতটাই মেরুকরণ হয়েছে যে তারা জর্জ বুশ ও মিশেল ওবামাকে বন্ধু বলে কল্পনাও করতে পারছে না। বুশ ও মিশেলের সম্পর্কের বিষয়ে সাবেক মার্কিন ফার্স্ট লেডি লরা বুশও বলেন, এটি শুধুই বন্ধুত্ব। সাক্ষাৎকারে জর্জ ডব্লিউ বুশ মার্কিন কংগ্রেসকে অভিবাসন ইস্যুতে কঠিন সুর নরম করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে অভিবাসীদের জন্য একটি সম্মানজনক অবস্থান নির্ধারণ করা হবে এবং তা আরও নীতিগত পরিবর্তনের দিকে ধাবিত হবে। এ সময় সাবেক প্রেসিডেন্ট অভিবাসীদের নিয়ে আঁকা ছবির নতুন বই আউট অফ মেনি ওয়ান পেট্রোস অফ আমেরিকান ইমিগ্রেন্টস উন্মুক্ত করেন। তিনি বলেন, এই বইটি হয়তো দেশের নীতি পরিবর্তন করে দেবে না, তবে পরিবর্তনের চেষ্টা চালানো মানুষের মধ্যে তার শুরু রয়েছে, সেটি